সালাউদ্দিন আইয়ুবী যেভাবে অল্প সংখ্যক সৈন্য দিয়েই বৃহৎ বিশাল এমনকি অগণিত খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে বায়তুল মুকাদ্দাস বিজয় লাভ করেছিল, সেই কৌশল সেম পদ্ধতি অবলম্বন করে ইরান এই মুহূর্তে বিশ্বের সুপার পাওয়ারে শুধু নয়, নৌশক্তিতে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বিশ্বের সবথেকে শক্তিশালী কোন রাষ্ট্র, তাহলে এক বাক্যে সকলে বলে মার্কিন যুক্তরাষ্ট্র। কেননা তাদের হাতে যে সমস্ত সামুদ্রিক দানব রয়েছে, ডেস্ট্রয়ার রয়েছে, তাদেরকে পরাজিত করা রাশিয়া চীনের পক্ষেও সম্ভব নয়। আর অবশেষে ইরানের মতন এমন একটা তৃতীয় বিশ্ব রাষ্ট্র যার কাছে না আছে কোনো ডেস্ট্রয়ার, না আছে কোনো সামুদ্রিক দানব, এরপরও ইরান কিভাবে এই সুপার পাওয়ার আমেরিকাকে পরাজিত করছে, এখন পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে নৌবাহিনীর বিরুদ্ধে ইনভিনসিবল তকমাটা তারা বজায় রাখতে পেরেছে। আমরা যদি দেখি তাহলে এখন পর্যন্ত যুদ্ধ চলাকালীন যে 40টা দিন ডোনাল্ড ট্রাম্প একবার মিডিয়ার সামনে এসে উল্লেখ করেছিল ইরানের হাতে একটি জাহাজও আর অবশিষ্ট নেই, হরমুজ প্রণালী সম্পূর্ণ অরক্ষিত, এখন আমেরিকার নিয়ন্ত্রণে। ঠিক তার পরপরে আমরা দেখেছি উল্টো চিত্র, প্রকাশ্যে বিশ্বের মিডিয়াগুলোতে ইরানের পক্ষ থেকে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, সেখানে দেখানো হয় কিভাবে ইরানের হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছোট ছোট বোট, যে বোটগুলোর মাধ্যমে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, দাপিয়ে বেড়াছে কাতার থেকে একেবারে ওমান উপকূল পর্যন্ত, ওমান সাগর পর্যন্ত, একেবারে প্রত্যেকটা পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, এমনকি ওমান সাগর পর্যন্ত এই ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ ট্রাম্পের কথা মিথ্যায় পরিণত হয়ে গেল, এবং কিভাবে ট্রাম্প প্রত্যেকটা জাহাজ ধ্বংস করে দেওয়ার পরও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে পারেনি, এটাই মূলত সবথেকে এই যুদ্ধের বড় বিস্ময়। এমন একটা কৌশল, যে কৌশল অবলম্বন করছে ইরান, এবং এই কৌশলের কারণেই এখন পর্যন্ত ইরান ইনভিনসিবল। ইরান যে কৌশল ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে বিজয় হয়েছে এবং এখন পর্যন্ত তারা টিকে আছে, সেটা হচ্ছে মস্কুইটো ফিলিট পদ্ধতি। এই মস্কুইটো ফিলিট পদ্ধতি কি, আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ আকারে জানব। সামরিক বিশ্লেষকরা ইরানের একটি বিশেষ নেভাল ডক্ট্রিনকে বলেন মস্কুইটো ফিলিট বা মশা বাহিনী। ভাবুন, একটা বিশাল যুদ্ধ জাহাজের সামনে অসংখ্য ছোট দ্রুতগতির বোট, ড্রোন এবং মোবাইল মিসাইল ইউনিট রয়েছে, এবং একে সরাসরি ব্যাটল বলা যায় না, বরং বলা যায় অ্যাসিমেট্রিক নেভাল ওয়ারফেয়ার। এই কৌশলের মূল শক্তি হলো ছোট স্পিড বোট থাকবে, সি ড্রোন থাকবে, নেভাল মাইন্স থাকবে, এমনকি মোবাইল অ্যান্টিশিপ মিসাইল সিস্টেমও থাকবে। আর এই সব কিছু সমন্বয় পরিচালনা করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এখন প্রশ্ন, কেন এই কৌশল এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটা কাজ করে? বিশেষজ্ঞদের মতে বড় যুদ্ধ জাহাজের বিরুদ্ধে লড়াই করা ইরানের ট্রেডিশনাল নেভি এর পক্ষে কঠিন, এবং তাই তারা ডিরেক্ট কনফ্রন্টেশনে না গিয়ে বেছে নিয়েছে হিট অ্যান্ড রান স্ট্র্যাটেজি। অর্থাৎ আমেরিকার মতন শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে অবশ্যই সালাউদ্দিন আইয়ুবীর কৌশল অবলম্বন করতে হবে, এবং সেই কৌশলই হিট অ্যান্ড রান অ্যাওয়ে, এটাই অবলম্বন করেছে। সালাউদ্দিন আইয়ুবী তার ছোট ছোট বাহিনীগুলোকে আরও বেশি ছোট ছোট খণ্ডে খণ্ডে বিভক্ত করে এই খ্রিস্টানদের এই বৃহৎ বাহিনীর উপরে আক্রমণ করত। দিনের বেলা তারা পাহাড়ের ওপারে পলায়ন অবস্থায় থাকতো বা পলাতক অবস্থায় থাকতো, আর যখন রাত ঘনিয়ে আসতো তখন তারা 4-5 জনের একটা টিম বের হয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে হাজার হাজার এই আপনার নাইট যোদ্ধাদেরকে হত্যা করে তারপর আবার তারা অদৃশ্য হয়ে যেত, গায়েব হয়ে যেত। সেম একই পদ্ধতি অবলম্বন করেছে IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হিট অ্যান্ড রান অ্যাওয়ে পদ্ধতি। ছোট বোটগুলো আমরা যদি দেখি তাহলে তাদের মূল উদ্দেশ্য থাকে লো রাডার সিগনেচার ব্যবহার করা এবং সি সারফেসের খুব কাছ দিয়ে মুভ করা। দ্রুত ডিরেকশনও তারা চেঞ্জ করতে পারে এবং সোয়ার্ম ফরমেশনে অ্যাটাক করতে সক্ষম হয়। ফলে আধুনিক সার্ভেইল্যান্স সিস্টেম থাকা সত্ত্বেও এগুলো অনেক সময় ডিটেক্ট করা কঠিন হয়ে যায়। সি ডেনিয়াল স্ট্র্যাটেজি, যেমন জয়ের জন্য না, নিয়ন্ত্রণের জন্য যুদ্ধ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরানের এই নৌকৌশল আসলে ফুল স্কেল নেভাল ভিক্টোরিয়ার জন্য না, বরং এর উদ্দেশ্য হলো এনিমি শিপিং লেনে একটা প্রেসার তৈরি করা, ইন্স্যুরেন্স কস্ট বাড়ানো, আর মেরিটাইম আনসার্টেনটি তৈরি করা, সাইকোলজিক্যাল ডিটারেন্স সৃষ্টি করা। আর এই ধারণাকেই অনেক সামরিক বিশ্লেষক বলেন সি ডেনিয়াল স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি তোমাকে সমুদ্র ব্যবহার করতে বাধা দেব, কিন্তু পুরো সমুদ্র দখল করতে দেব না। 1988 এর পর থেকে ইতিহাস বলছে 1988 সালের উপসাগরের সংঘাতে ইরানের প্রথাগত নৌবাহিনী একটা বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ে, এবং এরপর থেকে তারা ধীরে ধীরে শিফট করে যায় অ্যাসিমেট্রিক মডেলে। এর ফলে তৈরি হয় 2 স্তরের নৌশক্তি।
একটা রেগুলার নেভি আর একটা আইআরজিসি নেভাল ফোর্স। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউট এবং যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট এর বিশ্লেষণে বলা হয়েছে, ইরান অনেক সময় ফিশিং বোট ব্যবহার করে, কভার্ট মাইন ডিপ্লয়মেন্ট করে, এমনকি ড্রোন বেসড সার্ভেলেন্সও ও অ্যাটাক ক্যাপাবিলিটি বাড়াচ্ছে। কোস্টাল মিসাইল ইউনিট দ্রুত রিলোকেটও করতে পারে। ইরানের এই পদ্ধতি নিয়ে, এই রণকৌশল নিয়ে আমেরিকার মাথা ব্যথা কেন? কারণ সিম্পল, কস্ট ইমব্যালেন্স হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের এই কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন? কারণ খুবই সিম্পল, কস্ট ইমব্যালেন্স হয়ে যায়। আর একটা বিশাল ওয়ারশিপ প্রোটেক্ট করতে গেলে লাগে মাল্টিপল স্কট ভেসেলস, এয়ার সার্ভেইলেন্স, মাইল ডিটেকশন সিস্টেম, এমনকি কন্টিনিউয়াস পেট্রোল। কিন্তু বিপরীতে ইরানের অ্যাটাক অ্যাসেট আর চিপ রিপ্লেসেবল, এছাড়া ডিসেন্ট্রালাইজড যে সুবিধা, এটাই ক্লাসিক অ্যাসিমেট্রিক কস্ট ওয়ারফেয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ইরানের এই মস্কুইটো ফিলিট যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারছে না আমেরিকা, এবং যে কারণে তারা হরমুজ প্রণালীতে এখনও পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। বারবার দেখা গিয়েছে তারা ঘোষণা প্রদান করার মাধ্যমে হরমুজ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু ইরানের কাছে মায়ের খেয়ে তারা বাধ্য হয়ে হরমুজ, পারস্য উপসাগর, এমনকি ওমান সাগর থেকে বের হয়ে এসে আরব সাগরে স্থান নিয়েছে। তো এখনো পর্যন্ত ইরান দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যুদ্ধ জয়ের জন্য বড় কোনো জাহাজ প্রয়োজন হয় না, ছোট ছোট জাহাজ দিয়েও যুদ্ধ জয়লাভ করা যায় যদি আত্মনিবেদিত যোদ্ধা থাকে এবং দেশপ্রেমিক একদল জানবাজ যোদ্ধা যদি থাকে, তাহলে আমেরিকার মতন সুপার পাওয়ারকেও নাকানি চুবানি খাইয়ে নিজেদের বিজয় ছিনিয়ে নেওয়া সম্ভব, এবং অবশেষে ইরান সেটা প্রমাণ করে দিতে পেরেছে।